আসসালামু আলাইকুম। আজ হচ্ছি আমি মেজর ডালিম বলছি এর ১৩তম পর্ব। শেখ মুজিব নিজেই তার পতনের জন্য দায়ী ছিলেন। দুঃখজনক পরিণতির জন্য অন্য কেউ নয়, স্বয়ং তিনিই দায়ী। পৃথিবীর ইতিহাসে কজন নেতা দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছেন, কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি। দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও প্রশ্রয় পেয়েছে। পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না। তার চরিত্রের ধৈর্যের অভাব ছিল যথেষ্ট। ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কান কথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন। তিনি এক পর্যায়ে আপন, পর, বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনায় শক্তি হারিয়ে ফেলেন। শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করা যায়। যুব নেতাদের দৌরাত্মে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায়। দেশে দুর্ভিক্ষ, প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে। প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংগঠিত হয়েছে। তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া ছাড়াও দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে, নফল নামাজ আদায় করেছে, সেই মানুষই আওয়ামী বাকশালী শাসন আমলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে। আওয়ামী লীগ সরকারের অপশাসন শেখ মুজিবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। বাকশালী একনায়কত্ব সৃষ্টি করে তিনি তার দলের মধ্যেও অন্তবিরোধ তীব্র করে তোলেন। তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি দলের অনেকেই। বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হলো। শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ, লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন। তিনি বুঝতে পেরেছেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে। এ পার্টি দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা আর সম্ভব নয়। তাই তিনি পার্টির বিলুপ্তি ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন। লোকজন ভাবলো তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলুষিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সে জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের। কিন্তু সেই আশা অল্প সময় কর্পূরের মতো বিলীন হয়ে গেল। দেখা গেল পার্টির বিলুপ্তি ঘোষণা করে তিনি যে বাকশাল গঠন করলেন, সেখানে ক্ষমতা বলয়ে স্থান পেল ধিকৃত গাজী গোলাম মোস্তফা, মনসুর আলী এবং শেখ মনি অ্যান্ড গংরাই। তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ, যাদের অপকর্মের বদৌলতে আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের আস্থা হারিয়েছিল। তাদের নিয়েই দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব। জনগণ হতাশ হয়ে পড়ল। পার্টি বিলুপ্ত করলেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব। বাকশাল গঠনের মধ্য দিয়ে আরো একটি জিনিস পরিষ্কার হয়ে উঠল। রাষ্ট্রীয় ক্ষমতা বলে পাকাপোক্তভাবে অধিষ্ঠিত করা হলো তার পরিবারবর্গকে। ব্যাপারটা এমনই যে পুরো দেশটাই শেখ পরিবারের ব্যক্তিগত জমিদারি। আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার। শুরু হলো আমাদের নিজস্ব পরিকল্পনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্ট সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে গোপন সংগঠন। সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের একনায়কত্ব ও বাকশালের পতন ঘটাতে হবে। বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি। প্ল্যানিং স্টেজের এক পর্যায়ে একদিন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রশিদ খন্দকার সেনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে। মিটিংয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক পরিস্থিতি ও শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি বানাবার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রশিদ অভিমত প্রকাশ করে যে শেখ মুজিব যদি একবার পাকাপোক্তভাবে ক্ষমতায় আসন গেড়ে বসে, তবে তার স্বৈরাচারী সরকারের জোয়াল থেকে দেশবাসীকে মুক্ত করা খুবই দুরূহ হয়ে পড়বে। রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার কারণে স্বৈর শাসনের অবসান ঘটানো তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই অবস্থায় সে ও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাকের নেতৃত্বে একটি বিকল্প সরকারের কথা চিন্তা ভাবনা করছেন। এ ব্যাপারে সেনা পরিষদের নেতাদের অভিমত কি তা জানতে চায় লেফটেন্যান্ট কর্নেল রশিদ। লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক দুজনেই মুক্তিযোদ্ধা। সেই সময় লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক যথাক্রমে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও প্রথম বেঙ্গল ল্যান্সার্স এর অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। দুটো ইউনিটই তখন ঢাকায়। দুজনই সেনা পরিষদের নেতৃবৃন্দের কাছে সুপরিচিত। তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে
সন্দেহের কোনো অবকাশ নেই, তাই লেফটেন্যান্ট কর্নেল রশিদকে সেনা পরিষদের সিদ্ধান্তের কথা খুলে বলা হলো। সব শুনে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখলো যৌথ উদ্যোগে অভ্যুত্থান সংগঠিত করার। তার প্রস্তাবে আন্তরিকতার অভাব ছিল না। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হলো, অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে সেনা পরিষদের। আলোচনা সাপেক্ষে সেগুলো ঐক্যমত হলেই সেনা পরিষদ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ আলোচনা করতে রাজি হওয়ায় পরবর্তীকাল ওই সকল বিষয়ে বিশদ আলোচনা হয়। সেনা পরিষদের তরফ থেকে লেফটেন্যান্ট কর্নেল রশিদকে জানানো হয়, বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানই হবেন চিফ অফ আর্মি স্টাফ। এই পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখে এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকারকে অব্যাহতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন M.G. তোয়াবকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ করার। তার এই প্রস্তাব সেনা পরিষদ মেনে নেয়। ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ায় যৌথ বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা পরিষদের লক্ষ্য, উদ্দেশ্যাবলী ও ন্যূনতম প্রোগ্রাম সম্পর্কে খন্দকার মোশতাক সম্মতি প্রদান করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় খবরাখবর আদান প্রদান ও যৌথভাবে বিপ্লবের কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এভাবে ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে অভ্যুত্থানের সফলতার সম্ভাবনা স্বাভাবিক কারণেই আরও উজ্জ্বল হয়ে উঠল। বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত। সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং দেশবাসীকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি দেবার জন্য সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেয়। বাকশাল কায়েমের ফলে দেশ এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর সব কয়টি তখন নিষিদ্ধ এবং রাজনৈতিক তৎপরতাকে বলপূর্বক আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছিল বাকশাল সরকার। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেশের নতুন পরিস্থিতি নিয়ে মত বিনিময় করতে লাগলাম। জাতীয় অবস্থার পর্যালোচনা করে সবাই একমত হলাম, দলীয় নিষ্পেষণের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হবে অবিলম্বে। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক এবং মানবিক অধিকার। বাকশালের শিকড় বাংলার মাটিতে প্রথিত হবার আগেই উপড়ে ফেলতে হবে। একনায়কত্বের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণকে মুক্ত করার সাথে সাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব পালন করার ন্যায়সঙ্গত অধিকার যাদের, সে সমস্ত দেশপ্রেমিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর শক্তি ও সামর্থ্য অত্যন্ত কম। স্বৈরশাসনের স্টিম রোলারের পেছনে তাদের আরও দুর্বল করে ফেলা হচ্ছে দিন দিন। এক্ষেত্রে তাদের পক্ষে সরকার বদল করার কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। শিকড় গেড়ে বসার আগেই একনায়কত্বের অবসান ঘটাতে হবে। রাজনৈতিক মহল থেকে অনেকেই ইঙ্গিত দিলেন সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ জাতির এই ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে ইচ্ছুক হলেই সম্ভব হবে এই একনায়কত্ব ও স্বৈরা শাসনের অবসান ঘটিয়ে জাতিকে মুক্ত করা। তাদের এই ধরনের ইঙ্গিতের যৌক্তিকতা অনুধাবন করতে পেরেছিলাম আমরা। যেখানে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয়, সেখানে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বৈপ্লবিক পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে। বৈপ্লবিক পদক্ষেপের মাধ্যমেই উৎখাত করতে হয় স্বৈরাচারী সরকার, এর কোনো বিকল্প থাকে না বলেই জনগণ স্বাগত জানায় ওই ধরনের যে কোনো বৈপ্লবিক পদক্ষেপকে। স্বতঃস্ফূর্ত জনসমর্থনের পরিপ্রেক্ষিতে বিপ্লব অর্জন করে তার নৈতিক ও আইনগত বৈধতা। খন্দকার মোশতাক আওয়ামী লীগের গণতন্ত্রীমনা নেতৃবৃন্দের তরফ থেকে একই প্রকার মনোভাব প্রকাশ করে বলেছিলেন যে জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো বৈপ্লবিক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তিনি এবং আরও অনেকেই। মোশতাক সাহেবের এই ধরনের উক্তির পেছনে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন ছিল। ইস্তফা দেবার পর জেনারেল ওসমানীর সাথে দেখা করতে গেলে বাকশাল সংক্রান্ত বিষয়ে আলাপের সময় তিনি মন্তব্য করেছিলেন, মুজিব খানকে সরাতে হবে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এদিকে বাকশালী একনায়কত্ব স্থাপন করেও শেখ মুজিব তার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না। সিদ্ধান্ত হলো তাকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবে বাকশাল। 15ই আগস্ট 1975 ঢাকা ইউনিভার্সিটিতে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার কথা প্রচার করা হয়। উল্লেখ্য, চতুর্থ সংশোধনীর মাধ্যমে তাকে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল। সেটাতে শেখ মুজিব সন্তুষ্ট হতে পারেননি বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে আজীবন রাষ্ট্রপতি বানাবার। আরও খবর পাওয়া গেল সমস্ত বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত এবং বিভিন্ন শ্রেণীর জনগণের মাঝ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহায়তায় সরকার বিরোধী মনোভাবাপন্ন 2 লক্ষ লোকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা গভর্নর
ও তাদের অধীনস্থ রক্ষী বাহিনীর সাহায্যে ওই তালিকাভুক্ত লোকেদের মেরে ফেলা হবে। এই নীল নকশা বাস্তবায়িত করে শেখ মুজিব চেয়েছিলেন বাংলাদেশের জনগণের প্রতিবাদী কণ্ঠকে আগামী কয়েক দশকের জন্য স্তব্ধ করে দিতে। এইভাবেই রাজনৈতিক বিপক্ষ শক্তিকে সমূলে উৎপাটন করার এক হীন চক্রান্ত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশেই। খন্দকার মোশতাক আহমেদ সম্পর্কে সেনা পরিষদের মূল্যায়ন। খন্দকার মোশতাক আহমদ ছিলেন রাজনৈতিক বিচক্ষণতার অধিকারী। বর্ষিয়ান এই রাজনীতিবিদ যুদ্ধকালীন অবস্থাতেই আমাদের নজরে পড়েন। রুশ ভারত আধিপত্যবাদের ঘোর বিরোধী ছিলেন তিনি। আমরা খন্দকার মোশতাককে ৭১-এর সংগ্রামকালে থেকে দেখে এসেছি। তিনি ছিলেন ঘোর রুশ ভারত বিরোধী ধর্মপ্রাণ প্রবীণ নেতা। খন্দকার মোশতাক ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন একজন সাচ্চা গণতান্ত্রিক এবং উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে তিনি দেশে বিদেশে পরিচিত ছিলেন। আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের অনেকেই খন্দকার মোশতাককে ক্ষুরধার বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করে অভিমত পর্যন্ত ব্যক্ত করেছেন যে নেতৃত্বের যোগ্যতার বিচারে খন্দকার মোশতাকের স্থান শেখ মুজিবুর রহমানেরও উপরে। তাদের এই ধরনের মনোভাব থেকে আমরা বুঝতে পারছিলাম খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার গঠন করা হলে তারা অতি সহজেই তার নেতৃত্ব মেনে নিয়ে বিপ্লবের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাবেন। ফলে আওয়ামী বাকশালীদের বৃহৎ অংশকে শুধু যে নিউট্রালাইজ করা সম্ভব হবে তা নয়, এতে করে বাকশালী যোগ সাজসে ভারতীয় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। আওয়ামী বাকশালী নেতাদের সমর্থন পেলে রক্ষী বাহিনীকে নিরস্ত্র করার কাজটিও সহজ হয়ে যেতে পারে। তার আত্মবিশ্বাস ছিল প্রচণ্ড। তিনি যে একজন রাজনীতিবিদ হিসেবে বিচক্ষণ ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন তা নয়, তার পাণ্ডিত্যের গণ্ডিও ছিল বিস্তৃত। রসিক এবং মিতভাষী জনাব মোশতাকের উপস্থিত বুদ্ধি ছিল চমকপ্রদ। নীতি ও নিখাত দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন জনাব মোশতাক সেচ ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে। ভারতীয় পক্ষের সব চাপকে উপেক্ষা করে তিনি বাংলাদেশের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় না দিয়ে অটল থাকেন। ফলে তাকে খেসারত হিসেবে মন্ত্রিত্ব হারাতে হয়। শেখ মুজিব তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেন। এছাড়া পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রসমূহের ক্ষমতা বলয়ে একজন ধর্মপ্রাণ, উদারপন্থী, গণতন্ত্রীমনা রাজনীতিবিদ হিসেবে খন্দকার মোশতাকের একটা ইতিবাচক গ্রহণযোগ্যতাও ছিল। এ সমস্ত দেশের প্রভাবশালী নেতৃবৃন্দের অনেকের সাথেই তিনি ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই অবস্থায় খন্দকার মোশতাক আহমেদকে সরকারের রাষ্ট্রপতি বানালে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং মুসলিম বিশ্বের দেশগুলোর স্বীকৃতি ও সমর্থন আমরা সহজেই পেতে পারব। তাছাড়া রাজনৈতিক নেতৃত্বের অধীনে বেসামরিক সরকার গঠন করলে আমরা দেশে বিদেশে এটাও প্রমাণ করতে পারব যে বাংলাদেশের বৈপ্লবিক অভ্যুত্থান ঘটেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে। স্বৈর শাসন ও রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত বিশ্লেষণের পরই খন্দকার মোশতাক আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা। সেনা পরিষদকে অনেক জটিল বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়েছিল। বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সে সমস্ত সমস্যাবলীর সমাধান সম্পর্কেও ভেবে দেখতে হয়েছিল নেতৃবৃন্দকে। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যাবলী ও খবরাখবরের ভিত্তিতেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বপ্রথম ঠিক করা হয়েছিল কবে বিপ্লব ঘটানো হবে, কি পরিসরে সংগঠিত করা হবে বিপ্লব। খবর ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পর্যায়ের প্রায় সব বাকশালী নেতারাই উপস্থিত থাকবেন। নবনিযুক্ত জেলা গভর্নররা এবং জেলা পর্যায়ের নেতারা ইতিমধ্যেই ঢাকা শহরে এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেলে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এবং স্পেশাল স্কোয়াড। নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও শেখ মনি ও শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরাও থাকবে অনুষ্ঠানে। জাতীয় রক্ষী বাহিনীকে ভার্সিটি এলাকায় টহল দেবার জন্য মোতায়েন করা হবে। জাতীয় রক্ষী বাহিনীর ডাইরেক্টর ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাব্বি উদ্দিন দুজনেই ঘটনাক্রমে সেদিন দেশের বাইরে অবস্থান করবেন। ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস বিধায় রাষ্ট্রীয় পর্যায়ে আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকবে ভারত সরকার। 14-15 তারিখের রাত ঢাকা ব্রিগেডের নাইট ট্রেনিংয়ের জন্য নির্ধারিত। 12ই আগস্ট এক বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব সংগঠিত হবে 15ই আগস্ট সুবেহ সাদিকে। যেহেতু বাকশালী নেতাদের প্রায় সবাই সেদিন ঢাকায় অবস্থান করবেন, সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকাতে অপারেশন চালিয়ে বিপ্লবকে সফল করে তোলা সম্ভব হবে। সীমিত পরিসরে বিপ্লব ঘটালে বিপ্লবের সফলতার জন্য অতি প্রয়োজনীয় 3টি উপকরণ যথা: ক. ন্যূনতম শক্তির প্রয়োগ, খ. গতিশীলতা, গ. গোপনীয়তা অতি সহজেই হাসিল করা যাবে।
টার্গেট হিসেবে নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শেখ ফজলুল হক মনি, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, সেরানিয়াবাদ, সৈয়দ হোসেন, তাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এদের বন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টিভি, ওয়ারলেস সেন্টার, টি জাতীয় রক্ষী বাহিনীর সদর দফতর, রক্ষী বাহিনীর সাভারের মূল ক্যাম্প, সংসদ সদস্যদের হোস্টেল, এয়ারপোর্ট, সাভার ট্রান্সমিশন, রিলে সেন্টার প্রভৃতি স্থানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমিত পরিসরে ন্যূনতম শক্তি প্রয়োগ করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে নির্ধারিত টার্গেটগুলোর ওপর। একই সাথে দেশের অন্যান্য সেনানিবাসে ইউনিটগুলোর সেনা পরিষদগুলোকে সতর্কতা অবস্থায় রাখা হবে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে, যাতে করে প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা কিংবা সীমান্তের ওপার থেকে কোনো প্রকার সামরিক হুমকির যথাযথ মোকাবেলা করা যায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কেন্দ্রীয় কমিটি ৭১ থেকে ৭৫ সাল অবধি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিপ্লব সম্পর্কে একটি দলিল তৈরি করে সেনা পরিষদের সব ইউনিটে বিতরণ করে। দলিলের সারবস্তু ছিল নিম্নরূপ: রুশ সামাজিক সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের সুযোগে প্রতিক্রিয়াশীল আপোষকামী শ্রেণীর প্রতিভূ রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগ সাজসে বাংলাদেশকে তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতারণা ও ঘৃণ্য বিশ্বাসঘাতকতায় বাংলাদেশের স্বাধীন হয়ে উঠেছে অর্থহীন। স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণের চেতনায় উদ্বুদ্ধ জাতীয় সংগ্রাম নিক্ষিপ্ত হয়েছে ব্যর্থতার অন্ধকলিতে। ১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু জাতীয় মুক্তির পথ সুকৌশলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার ও তার বিদেশি প্রভুরা। স্বাধীনতার উত্তরকালে স্বৈরাচারী মুজিব সরকারের শাসনামলের ৪ বছর বাংলাদেশের ইতিহাসের এক চরম বিভীষিকাময় কাল। সামাজিক সাম্রাজ্যবাদী শোষণ, সম্প্রসারণবাদী নীল নকশা এবং ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র, অবিচার, অত্যাচার এবং অবাধ দুর্নীতি জাতীয় জীবনকে করে তুলেছে দুর্বিষহ। জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠনের ফলে দেশের অর্থনীতি হয়ে পড়েছে সম্পূর্ণ বিপর্যস্ত এবং দেশ আজ পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসের শেষ প্রান্তে। জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে চরম নৈরাজ্য ও স্থিতিহীনতা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব স্বভাবতই বর্তায় প্রগতিশীল ও গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনগুলোর ওপর। কিন্তু আওয়ামী বাকশালী শ্বেত সন্ত্রাস এবং সুপরিকল্পিত চক্রান্তের মুখে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুজিব সরকারকে উৎখাত করা তাদের পক্ষে আজ অসম্ভব হয়ে পড়েছে। সরকারি নির্যাতন ছাড়াও রাজনৈতিক দলগুলোর অপারগতার মূল কারণ হলো তাদের অনৈক্য, তাত্ত্বিক জ্ঞানের দেউলিয়াপনা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের কোন্দল এবং নেতাদের স্বার্থপর আত্মকেন্দ্রিকতা। দেশ ও জাতি আজ এক চরম সংকটে নিমজ্জিত। স্বৈর শাসনের নাগপাশ থেকে হতাশাগ্রস্ত জাতিকে মুক্ত করা আজ প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব। বর্তমান অবস্থার পটভূমিতে স্বতন্ত্র বিপ্লব ছাড়া অন্য কোনো উপায়ে স্বৈরাচারী একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় বলেই এই গুরুদায়িত্ব সম্পন্ন করার অভিপ্রায়ে একটি জনপ্রিয় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবার সিদ্ধান্তে উপনীত হয়েছে সেনা পরিষদ। বিপ্লবের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের ওপর সামরিক শাসনের বোঝা চাপিয়ে দেয়া নয়। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ রাজনৈতিক নেতৃবৃন্দের অক্ষমতা ও অযোগ্যতার সুযোগ গ্রহণ করে সামরিক শাসন কায়েম করা হয়েছে, কিন্তু এভাবে সামরিক বাহিনীকে সরাসরিভাবে জাতীয় রাজনীতিতে জড়ানোর পরিণামে সে সমস্ত দেশ উচ্চবিলাসী সামরিক শাসকবৃন্দের গোষ্ঠী স্বার্থেই চরিতার্থ হয়েছে। জাতি ও দেশের কোনো কল্যাণ হয়নি। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করা আমাদের বিপ্লবের উদ্দেশ্য নয়। এই বিপ্লবের চরিত্র হবে অন্যান্য দেশের সাধারণভাবে সংগঠিত যে কোনো কুদেতা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেনা পরিষদ দেশবাসী এবং সারা বিশ্বে প্রমাণ করবে বাংলাদেশের সেনাবাহিনীর বৃহৎ অংশ দেশপ্রেমিক, ক্ষমতালিপ্সু, সুযোগ সন্ধানী নয়। অবস্থার সুযোগ নিয়ে জনগণের রক্ষক হয়ে ভক্ষক বনে যাবার অভিপ্রায় তাদের নেই। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নির্ভীক নিবেদিত প্রাণ সৈনিক তারা। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বিপ্লব। স্বৈরাচার শাসনের অবসান ঘটানো হবে যাতে করে সুষ্ঠু জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটাবার জন্য দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা সংগঠিত হতে পারেন গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায়। জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নেবার দায়িত্ব হবে দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। সেনাবাহিনী দেশ ও জাতীয় স্বার্থের অতন্ত্র প্রহরী হয়ে নির্বাচিত সরকারের অধীনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে আন্তরিক নিষ্ঠার সাথে। প্রমাণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিঃস্বার্থ দেশপ্রেমিক। জাতীয় স্বার্থই তাদের কাছে মুখ্য,
ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ নয়। অনন্য এই বিপ্লব নিখাত দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক মাইল ফলক হিসেবে স্থাপিত হবে বাংলাদেশের ইতিহাসে। আসন্ন বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী: ১. রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা। ২. মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। ৩. দ্বিতীয় বিপ্লবের নামে বাকশাল ও মুজিব সরকারের প্রতারণামূলক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরা। ৪. কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য সংসদকে বলবৎ রেখে সাংবিধানিকভাবে একটি দেশপ্রেমিক সর্বদলীয় অস্থায়ী অথবা নির্দলীয় সরকার গঠন করা। সর্বদলীয় অস্থায়ী অথবা নির্দলীয় সরকারের দায়িত্ব: ১. বাকশাল প্রণোদিত শাসনতন্ত্রের চতুর্থ সংশোধনী, সংবাদ ও প্রকাশনা আইন, রক্ষী বাহিনী আইন, আন্তর্জাতিক শ্রমিক আইনের পরিপন্থী শ্রমিক আইন ও অন্যান্য কালাকানুন বাতিল করা। ২. রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে দেশে অবিলম্বে প্রকাশ্য রাজনীতি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। ৩. সকল রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেওয়া। ৪. সাধারণ নির্বাচনের দিন ধার্য করে নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা। ৫. জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা এবং জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্ক সক্ষম ছেলেমেয়েদের সামরিক বাহিনীর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর অবকাঠামো গড়ে তোলা। ৬. সমাজতন্ত্রের নামে বিদেশি নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারী একনায়কত্ব ও সরকারি সহযোগিতায় জাতীয় সম্পদ লুণ্ঠন, কালোবাজারি, মুনাফাখোরি, চোরাচালান ও অবাধ দুর্নীতির ফলে জাতীয় অর্থনীতিতে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটিয়ে বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতির পুনর্বিন্যাসের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৭. জাতীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রবর্তন করা। ৮. প্রশাসন কাঠামোকে দুর্নীতিমুক্ত করা। ৯. রাষ্ট্রীয় নীতিসমূহে বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবনাদর্শের প্রতিফলন নিশ্চিত করার সাথে সাথে সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সুনিশ্চিত করা। ১০. ২৫ বছরের মৈত্রী চুক্তি বাতিল করা। উল্লেখিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই সংগঠিত করা হবে বৈপ্লবিক অভ্যুত্থান। ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা ও নির্দেশাবলী যথাসময়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে। বৈপ্লবিক অভ্যুত্থান ও বিপ্লবোত্তর পরিস্থিতি: ১২ই আগস্ট মিটিংয়ের পর শুরু হয় ঘড়ির কাঁটার সময় গোনার পালা। ১৪ই আগস্ট রাত ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে ১৫ই আগস্ট সুবহ সাদেকে আল্লাহ তাআলার নাম করেই বিপ্লব শুরু করা হলো। পূর্ব নির্ধারিত টার্গেটগুলোর উপর অভিযান চালানো হলো। অতি সহজেই স্ট্র্যাটেজিক পজিশনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। শেখ মুজিব, শেখ মনি ও সেরনিয়াবাদের বাড়ি থেকে বাধা এলো। প্রথমে গোলাগুলি শুরু হলো বাড়িগুলো থেকেই। গুলিতে ৩ জন বিপ্লবী শহীদ হলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর। সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব ও তার পরিবারের কয়েকজন সদস্য। শেখ মনি ও সেরনিয়াবাদের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন। অল্প সময়ের মধ্যে সব টার্গেটগুলোই নিউট্রালাইজ করা সম্ভব হলো। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিবের সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোশতাক আহমদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। মার্শাল ল জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের অতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈর শাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ অতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিকৃত হয়ে উঠেছিল জনগণের কাছে সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্রান্তি লগ্নে অতীতে সবসময় সঠিক রায় দিয়ে এসেছে, সেটাই তারা আরও একবার প্রমাণ করলো 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে। সমগ্র জাতির প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছিল।
জনগণের দেশপ্রেম দেখে জাতির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করেছিলাম আমি। নিজেকে ধন্য মনে করেছিলাম জাতি ও দেশের জন্য কিছু করতে পেরেছিলাম ভেবে। জীবনের ঝুঁকি নিয়ে বৃহৎ স্বার্থে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সার্থকতা সেই দিনই পেয়ে গিয়েছিলাম, জনগণের দোয়া ও আন্তরিক অভিনন্দনে। জনগণের উপর বিশ্বাস ও প্রত্যয় বেড়ে গিয়েছিল। বুঝে নিয়েছিলাম বাংলাদেশের 8 কোটি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি। সব চক্রান্তের ব্যূহ ভেদ করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নেবে একদিন বাংলাদেশের সচেতন সংগ্রামী জনতা। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ারে সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ল রুশ ভারত চক্র। গণবিচ্ছিন্ন দেশ বিরোধী বিশ্বাসঘাতকেরা সেদিন প্রাণের ভয়ে লেজ গুটিয়ে আত্মরক্ষার জন্য গর্তে গিয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেও রেহাই পায়নি তারা। জনগণ জাতীয় বেঈমানদের খুঁজে বের করে ধরিয়ে দিতে থাকে আইন শৃঙ্খলা পালনকারী কর্তৃপক্ষের কাছে। এই অবস্থায় বাকশালী চক্রের যে সমস্ত নেতারা যান বাঁচাবার চেষ্টায় গা ঢাকা দিয়েছিলেন, তাদের অনেকেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে উপায়হীন হয়ে স্বেচ্ছায় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। জনাব কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায়। এই টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের ভয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতে ক্রিয়ানক হয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলায় মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার ও 4 জন সৈনিক শহীদ হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে। বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করে। তখন থেকেই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে হালে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী। কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহী কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেল, এই রহস্যের উদ্ঘাটনও ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই। ফিরে যাওয়া যাক 15ই আগস্টে। অপারেশন শেষ। রেডিওতে সরকার পতন ও শেখ মুজিবের নিহত হবার খবর ঘোষিত হয়েছে। আমি কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ার এসে জানালো রক্ষী বাহিনীর 3টি ট্রাক ও একটি জিপ টিএসসির দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এরা রক্ষী বাহিনীর টহলদার ইউনিট। শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে টহল দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যু সংবাদ যদি শুনে থাকে তবে তাদের প্রতিক্রিয়া বিরূপ হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে সংঘর্ষ অনিবার্য। আর যদি না শুনে থাকে তবে তাদের খবরটা জানিয়ে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে। কয়েক মুহূর্ত চিন্তা করে শাহরিয়ারকে বললাম আমি ওদের মনোভাব ও প্রতিক্রিয়া বোঝার জন্য যাচ্ছি। ওদের সমর্থন না পেলে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য তুমি তৈরি থাকো। জিপ চালিয়ে একাই বেরিয়ে এলাম গেট দিয়ে। পিজি হাসপাতালের সামনে পৌঁছাতেই দেখলাম কনভয়টি পাবলিক লাইব্রেরির সামনে এসে থেমেছে। আমি জিপ থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম জিপে বসে আছে রক্ষী বাহিনীর একজন লিডার। লিডার আমাকে দেখে গাড়ি থেকে নেমে সেলুট করে দাঁড়ালো। তোমরা এখানে কি করছো? প্রশ্ন করলাম। আমরা টহল দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায়। গোলাগুলির শব্দ শুনে এদিকে এসেছি, জবাব দিল লিডার। বুঝলাম ওরা বিপ্লব ও মুজিবের মৃত্যুর খবরটা এখনো শোনেনি। লিডার জিজ্ঞাসা করলো ব্যাপার কি স্যার? বললাম শেখ মুজিবের সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ মুজিব মারা গেছেন বৈপ্লবিক অভ্যুত্থানে। এই পরিস্থিতিতে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। অল্পক্ষণ চিন্তা করে লিডার বলল আমরা পরিবর্তনের সপক্ষে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ট্রুপসদের গাড়ি থেকে নামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে তাদের মতামত জানতে চাইলে সবাই এক বাক্যে পরিবর্তনকে সমর্থন জানালো। এরপর সবাইকে সাথে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাই সিপাই ভাই ভাই প্রভৃতি স্লোগান দিতে দিতে রেডিওতে ফিরে এলাম। রক্ষী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বুঝেছিলাম ওদের সম্পর্কে আমাদের মূল্যায়ন ছিল নির্ভুল। অল্প কিছুক্ষণের মধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত তাহের, কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান, ওমর, মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত রহমতুল্লাহ, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজেদ এবং এক্সপিএমএ ক্যাডেট মোস্তাক ও শরাফত এসে হাজির হলো রেডিও বাংলাদেশে। ঘোষণা শুনেই এসেছে তারা বিপ্লবের প্রতি তাদের সমর্থন ও অভিনন্দন জানাতে। খবর এলো পরিকল্পনা অনুযায়ী মেজর আমিন আহমেদ চৌধুরী ইতিমধ্যেই সাভার রক্ষী বাহিনীর ক্যাম্পকে নিরস্ত্র করে তাদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ চলে গেছে জনাব খন্দকার মোশতাক আহমেদকে নিয়ে আসার জন্য, আর আমি গেলাম মেজর জেনারেল জিয়াউর রহমান ও বাহিনী প্রধানদের নিয়ে আসতে।
ঘটনাগুলো ঘটছিল অতি তড়িৎ গতিতে। ঢাকা সেনানিবাস তখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। খুশির জোয়ার বয়ে যাচ্ছে সারা ক্যান্টনমেন্টে। অতি প্রাত্যুষে বিপ্লবের খবর পেয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলকে ফোনে নির্দেশ দিয়েছিলেন বিপ্লবকে প্রতিহত করার জন্য। কিন্তু ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলের পক্ষে তখন কিছুই করা সম্ভব ছিল না। তিনি ব্রিগেড কমান্ডার ছিলেন বটে, কিন্তু তার অধীনস্থ রেজিমেন্ট ও ব্যাটালিয়নগুলো সবাই তখন সেনা পরিষদের নিয়ন্ত্রণে, বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে। সাফায়েত জামিলের কাছ থেকে নিরাশ হয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চিফ অফ জেনারেল স্টাফকে অনুরোধ জানান কিছু করার জন্য। ব্রিগেডিয়ার খালেদ জবাবে তাকে জানান, বঙ্গবন্ধু ইজ ডেড, দ্য আর্মি হ্যাজ রিভোল্টেড অ্যান্ড হোল আর্মি হ্যাজ সেলিব্রেটেড। এই পরিস্থিতিতে কারো কিছু করার নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন। ঘণ্টাখানেকের মধ্যেই আমি জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খন্দকার, নৌবাহিনী প্রধান MH খানকে সঙ্গে নিয়ে ফিরে এলাম রেডিও বাংলাদেশে। রশিদ ফিরে এলো জনাব খন্দকার মোশতাক আহমেদকে নিয়ে। আমি ফিরে এলাম তৎকালীন ভারপ্রাপ্ত রক্ষী বাহিনী প্রধান কর্নেল আবু হাসানকে সঙ্গে নিয়ে। বিডিআর প্রধানকেও ডেকে আনা হলো। রাষ্ট্রপতি মোশতাক আহমদ রেডিওতে জাতির প্রতি তার ঐতিহাসিক ভাষণ দিলেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপ্রধান খন্দকার মোশতাক আহমেদ আনুগত্য প্রকাশ করে বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে ভাষণ দিলেন রেডিওতে। কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী বাকশালী নেতারা অনেকেই গ্রেফতার হন। ওই দিন জনাব খন্দকার মোশতাক আহমদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। অস্থায়ী বিচারপতি সৈয়দ AB মাহমুদ হোসেন এই অনুষ্ঠান পরিচালনা করেন। একই দিনে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জনাব মাহবুবুল্লাহ। মন্ত্রিপরিষদও গঠিত হয় সেই দিন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ: পূর্ণ মন্ত্রীগণের তালিকা: ১. বিচারপতি আবু সাইদ চৌধুরী, ২. অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, ৩. ফণীভূষণ মজুমদার, 4. মোহাম্মদ সোহরাব হোসেন, 5. আব্দুল মান্নান, 6. মনোরঞ্জন ধর, 7. আব্দুল মোমেন, 8. আসাদুজ্জামান খান, 9. ডক্টর AR মল্লিক, 10. ডক্টর মুজাফফর আহমেদ চৌধুরী। প্রতিমন্ত্রীগণের তালিকা: ১. শাহ মোয়াজ্জেম হোসেন, ২. দেওয়ান ফরিদ গাজী, ৩. তাহের উদ্দিন ঠাকুর, 4. অধ্যাপক নুরুল ইসলাম, 5. নুরুল ইসলাম মঞ্জুর, 6. KM ওবায়দুর রহমান, 7. মোসলেম উদ্দিন খান, 8. রিয়াজউদ্দিন আহমেদ, 9. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল, 10. সৈয়দ আলতাফ হোসেন, 11. মুমিন উদ্দিন আহমেদ। খন্দকার মোশতাক সম্পর্কে আমাদের মূল্যায়ন সঠিক প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে। বাকশাল সরকারের 18 জন মন্ত্রীর 10 জন এবং 9 জন প্রতিমন্ত্রীর 8 জনই মোশতাক সরকারে যোগদান করেছিলেন 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে। পাকিস্তান অভ্যুত্থানের প্রথম দিনই খন্দকার মোশতাক সরকারের স্বীকৃতি দেয়। যে সৌদি আরব মুজিব সরকারকে দীর্ঘ 4.5 বছর স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল, সেই সৌদি আরবও অভ্যুত্থানের দ্বিতীয় দিন মোশতাক সরকারকে স্বীকৃতি দান করেন। গণচীন শুধু মোশতাক সরকারকে স্বীকৃতিই দান করেনি, পিঙ্ক বেতার ও ভয়েস অফ আমেরিকা অভ্যুত্থানের সমর্থনে একই সাথে হুঁশিয়ারি বাণী প্রচার করে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি অভ্যন্তরীণ ব্যাপার। সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার বিদেশি কোনো প্রকার হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন সহ্য করবে না। এই ধরনের হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্ন হতে পারে, বিধায় গণচীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের হস্তক্ষেপে নিশ্চুপ থাকবে না। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই তারা গ্রহণ করবে। শুধু হুঁশিয়ারি নয়, গণচীনের সেনাবাহিনীকে ভারতের যে কোনো আগ্রাসী হামলার মোকাবেলায় সীমান্ত অবস্থান জোরদার করে তোলার হুকুম দিয়েছিল গণচীনের সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীনের হুঁশিয়ারি এবং দেশের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার 17ই আগস্ট বাংলাদেশে আগ্রাসী সামরিক অভিযান চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। শুধু তাই নয়, অভ্যুত্থানের 12 দিনের মাথায় জাপান, ইরান, সোভিয়েত ইউনিয়ন এবং আরও 39টা দেশের সাথে ভারতও মোশতাক সরকারকে স্বীকৃতি প্রদান করেন। অস্থায়ী সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপসমূহ: ক্ষমতা গ্রহণের পরই খন্দকার মোশতাক শক্ত হাতে রাষ্ট্র ব্যবস্থার হাল ধরেন। সেনা পরিষদ তাকে পর্দার অন্তরাল থেকে সার্বিক সাহায্য প্রদান করতে থাকে। অনেক কিছুই করণীয়। খুব সতর্কতার সাথে অগ্রাধিকার ঠিক করা হচ্ছিল প্রতি ক্ষেত্রে। রেডক্রসের চেয়ারম্যান পদ থেকে কুখ্যাত কাজী গোলাম মোস্তফাকে অপসারিত করে বিচারপতি BS সিদ্দিকীকে তার পদে নিযুক্ত করা হয়। রাষ্ট্রপতির 9 নং আদেশ বাতিল করা হয়। রাষ্ট্রপতি মোশতাক এক অধ্যাদেশ জারি করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার ঘোষণা করেন। মুজিব কর্তৃক দেশকে 61 জেলায় বিভক্ত করে গভর্নর নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয়। দেশের 19টি জেলা পুনঃপ্রতিষ্ঠা করে জেলা প্রশাসকদের হাতে প্রশাসনের দায়িত্ব দেয়া হয়। দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সাবেক উপরাষ্ট্রপতি
মুজিব সরকারের 6 জন মন্ত্রী, 10 জন সংসদ সদস্য, 4 জন আমলা এবং 12 জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিচারের জন্য দুটো বিশেষ আদালত গঠিত হয়। সামরিক বাহিনীর 36 জন দুর্নীতিপরায়ণ অফিসারের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। রাজবন্দীদের তালিকা প্রস্তুত করার জন্য বিলুপ্ত রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতার আবেদন জানানো হয়। সরকারি আদেশে মতিউর রহমান এবং অলি আহাদকে বিনা শর্তে মুক্তি দান করা হয় 25শে আগস্ট। একই দিনে জেনারেল ওসমানীকে রাষ্ট্রপতির নয়া সামরিক উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। মেজর জেনারেল খলিলুর রহমানকে জয়েন্ট চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে এবং মেজর জেনারেল শফিউল্লাহর স্থানে মেজর জেনারেল জিয়াউর রহমানকে আর্মি চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয়। বিমান বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হন এয়ার ভাইস মার্শাল তোয়াব। দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদ পত্রিকা দুটি মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। 16ই আগস্ট মজলুম নেতা মাওলানা ভাসানী নয়া সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে এক বার্তা পাঠান। দেশের প্রায় সমস্ত জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল, নেতা এবং সংগঠনের সমর্থন লাভ করতে সমর্থ হয় নতুন সরকার। তারা সবাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক অভিনন্দন জানান। 3রা অক্টোবর প্রেসিডেন্ট মোশতাক ঘোষণা করেন 1976 সালের 15ই আগস্ট হতে দেশের বহুদলীয় অবাধ রাজনীতির পুনরায় চালু করা হবে এবং 1977 সালের 28শে ফেব্রুয়ারি দেশের সাধারণ নির্বাচন সংগঠিত করা হইবে। এইভাবে উল্লেখিত পদক্ষেপগুলো নেবার ফলে দেশের সার্বিক অবস্থা অতি অল্প সময়ে শুধুমাত্র স্বাভাবিকই হয়ে উঠছিল তাই নয়, দেশের আইন শৃঙ্খলা, প্রশাসনিক ব্যবস্থা এবং কলকারখানা উৎপাদনে অভূতপূর্ব উন্নতি সাধন হয়। বাজারে জিনিসপত্রের দাম কমে যায়, দেশের চুরি ডাকাতি ও চোরাচালানের মাত্রা কমে যায় বহুলাংশে, দেশে স্থিতিশীলতা ফিরে আসে পূর্ণমাত্রায়, দেশে বিদেশে অস্থায়ী সরকারের নীতিসমূহ ও পদক্ষেপগুলি প্রশংসিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক দি টাইমস প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের ওপর একটি বিশেষ সংখ্যা প্রকাশিত করে। সেখানে তাকে তৃতীয় বিশ্বের একজন অসাধারণ স্টেটসম্যান, ক্ষুরধার বুদ্ধিমত্তার অধিকারী একজন রসিক ব্যক্তি বলে অভিহিত করা হয়। তার সম্পর্কে এও বলা হয়, আকারে ছোট হলেও বুদ্ধি ও রাজনৈতিক প্রজ্ঞার দিক দিয়ে তিনি ছিলেন ভারতের লাল বাহাদুর শাস্ত্রীর উপরে। এই ধরনের উক্তি যে কোনো জাতির জন্যই বিশেষ গর্বের বিষয়। 15ই আগস্ট ছিল জাতীয় মুক্তির দিন। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই সত্যকেই তুলে ধরেছিল। ইতিহাসও সেই সত্যকেই বহন করবে। 1975 সালে 15ই আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা হয়েছে, ইতিহাসেও তা থাকবে। আজ আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে 30 বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকতো, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকতো, যদি অন্যায়, অত্যাচার, হত্যা, নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকতো, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য 75-এর 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না। 16ই আগস্ট 1975 দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়ের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি। দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে 15ই আগস্ট শুক্রবার প্রাত্যসে প্রবীণ জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছে। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছে এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করিয়াছে। দেশের আইন শৃঙ্খলা সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং রক্ষী বাহিনীর প্রধানগণও নতুন সরকারের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য জ্ঞাপন করিয়াছিলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে। 30 লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেখানে আমাদের আশা ও স্বপ্ন ছিল অপরিমেয়। কিন্তু বিগত 3.5 বছরেও ঊর্ধ্বকালে দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে, তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা রূপায়ণে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তারও কারণ ছিল, পূর্ববর্তী শাসক চক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের গতিকে কোনোদিন ক্ষমতার লিপ্সা বাদ দিয়ে ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহা ক্রান্তি লগ্নে জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে,
তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। 15ই আগস্টের জনপ্রিয় অভ্যুত্থান নৈতিক এবং সাংবিধানিক উভয় প্রকার স্বীকৃতি পেয়েছিল। জনগণের স্বতঃস্ফূর্ততা ও সমর্থন দিয়েছিল নৈতিক স্বীকৃতি এবং সংসদে 2/3 ভোটে গৃহীত পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেয়া হয়েছিল সাংবিধানিক স্বীকৃতি। বস্তুত শেখ মুজিব তার নিজের ও পরিবারের ক্ষমতাকে চিরস্থায়ী একটা ভিত্তি দেওয়ার লক্ষ্যেই বাকশালী স্বৈরাচার কায়েম করেছিলেন। এভাবেই যুগ যুগ ধরে স্বৈরাচারী শাসকরা আবির্ভূত হয়। এরা একই নিয়মে ক্ষমতা কুক্ষিগত করে। জার্মানির হিটলারের উত্থান ঘটেছিল এইভাবেই। নাৎসি পার্টি তাকে মহামানব আখ্যায়িত করেছিল। বাকশালীরাও স্লোগান তুলেছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ফলশ্রুতিতে মুজিব পরিণত হয়েছিল একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়কে। ইটালিতে মুসোলিনের আবির্ভাবও ঘটেছিল এই প্রক্রিয়ায়। আওয়ামী লীগের শাসনামল ছিল বর্বরতার নজিরে পূর্ণ। সংসদীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে একদলীয় ব্যবস্থার প্রবর্তক, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। জাতি কখনোই এই কলঙ্কিত ইতিহাসের কথা অন্তর থেকে মুছে ফেলতে পারে না। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতন ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনীর শ্বেত সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কলকারখানায় হরিলুট করেছিল। দেশের সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বাংলাদেশের বিশ্বের বুকে তলাহীন ঝুরি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতে কলকাতা ও বিশাখা পাওন বন্দরে খালাস পেত। 71-এর যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর 72-এর কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে 74-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। অনাহারে মারা গিয়েছিল লাখ লাখ আদম সন্তান। ডাস্টবিনের উচ্ছিষ্ট খেয়ে কারাকারি করেছিল মানুষ আর কুকুর। অনাহারে মৃত ব্যক্তিদের কলাপাতার কাফনে দাফন করতে হয়েছে। খুনিবৃত্তির জন্য বন্য লতাপাতা, কচুখেচু আর কলাগাছের কাণ্ড সংগ্রহে ব্যস্ত জাল পড়া বাসন্তীরা আওয়ামী কুশাসনের ঐতিহাসিক সাক্ষী। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সরকারিভাবে ভারত থেকে সুন্দরী ও সোহাগী নামে 1.5 হাত প্রস্থ ও 7 হাত দৈর্ঘ্য শাড়ির আমদানি করে আওয়ামী লীগ বস্ত্রহীন, নিরন্ন ও দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাথে জঘন্য মশকরা করেছিল। জনগণ ক্ষুব্ধ হয়ে ওই কাপড়ের নাম দিয়েছিল উলঙ্গ বাহার শাড়ি। আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে এই দেশের জনগণের গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। স্বৈরাচারী মুজিব সরকার সুপ্রিম কোর্টের সাংবিধানিক ক্ষমতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। 15ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো, তাহলে গণতন্ত্রের বধ্যভূমিতে আজকের শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলেরও পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্ট কালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ করে স্বাধীনতার সোল এজেন্ট সেজে বসেছিল। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে গ্রেফতার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার ও হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগ। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ ইত্যাকার নানা রকমের বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে 30,000 থেকে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার? জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই ব্যবস্থা টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেঈমান ও বিশ্বাসঘাতকেরা যখন জাতির কাঁধে এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়,
ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মীর জাফর বা রাজাকার আল বদরদের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায় অত্যাচার শোষণ নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর জন্য, তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ। সেই বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান। দেশ ও জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ ও স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারের উৎখাত ও মোশতাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এই কথাই প্রমাণ করেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। একদলীয় শাসন ব্যবস্থার প্রতি সমর্থনও ছিল না। ১৫ই আগস্টের বিপ্লব স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় অভ্যুত্থানে পরিণত হয়। ১৯৬৯ সালের ৪ এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের উপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোনো মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। ১৯৬৯ সালের ৪ এপ্রিল শেখ মুজিবের উপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুবই পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদন ক্রমে। তিনি বলেছিলেন, ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি মাত্র ১৫ মিনিটের মধ্যে যে কুখ্যাত কালা কানুন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন ৮ কোটি লোকের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিল একটা সংসদীয় কুদাতা অভ্যুত্থান। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। একই অধিবেশনে পরে তিনি ইন্ডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি ২৪১ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। ফলে ইন্ডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনী হিসেবে সংবিধানে সংযোজিত হয় এবং দেশের শাসনতন্ত্রের অংশে পরিণত হয়। এভাবেই জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও নির্বাচিত সংসদরা ১৫ই আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে বিপ্লব ও বিপ্লব সংগঠনকারীদের সাংবিধানিক বৈধতা দান করেছিলেন। ১৫ই আগস্ট ১৯৭৫-এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিরসম্ভার হয়ে থাকবে, অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈর শাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের। ১৫ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল, জাতীয় জীবনে প্রতি ক্ষেত্রেই তার ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক ১৫ই আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালে সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্যসৃষ্ট মীর জাফর ও জাতীয় বেঈমানদের উৎখাত করতে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন ১৫ই আগস্টের মহান বিপ্লব। প্রতি বিপ্লবী চক্রান্ত মোশতাক সরকার এবং সেনা পরিষদ। মোশতাক সরকার গঠিত হবার পর খুবই নাজুক পরিস্থিতিতে সেনা পরিষদ তাদের নিজস্ব প্রোগ্রাম বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছিল। ১৫ই আগস্ট ১৯৭৫ সালের সফল বৈপ্লবিক অভ্যুত্থানের বিজয়কে আপামর দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানালেও পরাজিত বাকশালী চক্র ও জাতীয় স্বার্থবিরোধী মহল সহজেই এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না। তারা জনসমর্থনের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে এই বিপ্লবের বিরোধিতা করতে না পেরে গোপনে তাদের হারানো স্বর্গ ফিরে পাবার আশায় তাদের বিদেশি প্রভুদের যোগ সাজসে চক্রান্তের জাল বুনতে শুরু করে। বিপ্লবের পর মুহূর্ত থেকেই তাদের এ ধরনের তৎপরতা সম্পর্কে আমাদের সদা সতর্ক থাকতে হচ্ছিল। বিপ্লবের পর পরাজিত শক্তিকে সমূলে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য আমরা সচেষ্ট ছিলাম। সর্বদলীয় সরকার কায়েম করে তাদের তত্ত্বাবধানে যত শীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে
ক্ষমতা হস্তান্তর করে জাতীয়তাবাদী চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে। একই সাথে উদ্যোগ নেওয়া হয়েছিল জাতীয় রক্ষী বাহিনী প্রপার স্ক্রিনিং এর পর সেনাবাহিনীর সাথে একত্রীভূত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীর পুনর্গঠন করে বিপ্লবের সপক্ষ শক্তিকে সুসংঘবদ্ধ করার। সেনা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। বিপ্লবের প্রতি পূর্ণ সমর্থন দানকারী জেনারেল ওসমানীকে নিয়োগ করা হয় প্রেসিডেন্ট মোশতাকের সামরিক উপদেষ্টা। তার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের উপেক্ষিত সামরিক বাহিনীর সার্বিক কাঠামো নতুন করে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ধাঁচে গড়ে তোলা। সেনাবাহিনীর পুনর্গঠনের কাজটি তখনকার পরিপ্রেক্ষিতে ছিল খুবই জটিল এবং দুরূহ একটি কাজ। রক্ষী বাহিনীর সদস্যদের বাছাই করে তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে। সেনাবাহিনী থেকে বাকশালীমনা, দুর্নীতিপরায়ণ এবং উচ্চাভিলাষীদের বের করে দিতে হবে। প্রয়োজন মতো ইউনিটগুলোর পুনর্বিন্যাস করতে হবে। কমান্ড স্ট্রাকচারে প্রচুর রদবদল করতে হবে। সর্বোপরি সেনাবাহিনীর প্রতিটি সৈনিককে বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এই সমস্ত কাজে বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা পরিষদের সদস্যরাই ছিল জেনারেল জিয়ার মূল শক্তি। তাদের সার্বিক সাহায্যের ওপর ভিত্তি করে জেনারেল জিয়া তার দায়িত্ব পালন করে চলেছিলেন। আওয়ামী বাকশালী আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের সামরিক বাহিনীতে পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই নীতি কার্যকারী করার দায়িত্ব দেয়া হয়েছিল জেনারেল জিয়াউর রহমানকে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী তার দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করেন। একই সাথে আমরা তখন দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল, গ্রুপ এবং ব্যক্তিবর্গের সাথে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, জাতীয় সরকার, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে মতবিনিময় করছিলাম। এই প্রক্রিয়াটাও ছিল ভীষণ জটিল। বিগত ঐক্য প্রক্রিয়ার মতো এই সমস্ত বিষয়ে আলোচনাকালে সব রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছিলেন। এমনকি জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি খন্দকার মোস্তাক আহমেদও প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না। তিনি চাইছিলেন সরকার প্রধান থেকে একটি নিজস্ব দল গঠন করে তার অধীনস্থ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন করতে। কিন্তু আমাদের জোরালো যুক্তির পরিপ্রেক্ষিতে তাকে মেনে নিতে হয়েছিল জাতীয় সরকার গঠনের প্রস্তাব। যে সংসদ গণতন্ত্রের বলি দিয়ে বাকশাল কায়েম করেছিল, তাদের মাধ্যমেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার পর মোশতাক সরকার ও গণপরিষদ ভেঙে দিয়ে সর্বদলীয় সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা। বামপন্থী রাজনৈতিক অনেক দলই, বিশেষ করে জাসদ, চাচ্ছিল একটি বিপ্লবী সরকার কায়েম করে তাদের দলীয় কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। কিন্তু তাদের সেই সব প্রস্তাবকে নাকচ করে দিয়ে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতাকে গ্রহণ করার কোনো ইচ্ছা নেই আমাদের। এমনকি রাজনীতিতে সরাসরিভাবে সেনাবাহিনীর অংশগ্রহণের বিরুদ্ধে সেনা পরিষদ। জাতীয় কিংবা নির্দলীয় সরকার গঠন করা হবে কোনো বিশেষ দলের কর্মসূচি কার্যকারী করার জন্য নয়। তাদের দায়িত্ব হবে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা। দলীয় কর্মসূচি বাস্তবায়নের অধিকার অর্জন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিল জেনারেল জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। জেনারেল জিয়া জানালেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিল তার কাজে বাধার সৃষ্টি করছে। কিছু বাকশালীমনা অফিসার তাদের সাথে হাত মিলিয়েছে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিল তাদের সাথে হাত মিলিয়েছে কিছু বাকশালপন্থী অফিসার। ব্রিগেডিয়ার খালেদ একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভীষণ উচ্চাভিলাষী। তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য অতি কৌশলে যুদ্ধের সময় থেকে তিনি তার শক্তি এবং প্রভাব বৃদ্ধি করার প্রচেষ্টা করে আসছিলেন। মুজিব সরকার ও বাকশালীদের সহানুভূতিও ছিল তার প্রতি। আচমকা বাকশালী সরকারের পতনের ফলে তার সব পরিকল্পনা ভেস্তে যায়। তাই তিনি মরিয়া হয়ে উঠেছিলেন যে কোনো উপায়েই তার পরিকল্পনা কার্যকারী করে তার উচ্চাভিলাষ চরিতার্থ করতে। তার এই হীন চক্রান্তমূলক কার্যকলাপ থেকে তাকে কিছুতেই নিরস্ত করতে পারছিলেন না জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতার প্রতি ব্রিগেডিয়ার খালেদের এই দুর্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন বাকশালী চক্র এবং তাদের মুরব্বী সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ভারতীয় সম্প্রসারণবাদ। 15ই আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহের চাকা ঘুরিয়ে দিয়ে আগস্ট বিপ্লবের পূর্ব অবস্থায় দেশকে নিয়ে যাবার এক গভীর ষড়যন্ত্রের সূচনা ঘটানো হলো ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মাধ্যমে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টেও এই ষড়যন্ত্রের ব্যাপারে তথ্য পাওয়া যেতে লাগলো। ব্রিগেডিয়ার খালেদের প্রধান উস্কানিদাতা ছিল কর্নেল সাফায়েত। শেখ মুজিবের প্রতি অন্ধ এই অফিসার কিছুতেই বাকশালী সরকারের পতনকে মেনে নিতে পারছিলেন না। কুখ্যাত আত্রাই অপারেশনের চ্যাম্পিয়ন কর্নেল সাফায়েত জামিল, যাকে পরে ঢাকায় ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগ করে শেখ মুজিব পুরস্কৃত করেছিলেন, সেই সাফায়েত জামিলের অধীনস্থ ঢাকা ব্রিগেডই মুজিব সরকারের পতন ঘটালো। এই হিউমিলেশন তার পক্ষে কিছুতেই সহ্য করা সম্ভব হচ্ছিল না।
ব্রিগেড কমান্ডার হিসেবে এই গ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এর জন্যই সে ব্রিগেডিয়ার খালেদকে মোশতাক সরকার এবং জেনারেল জিয়ার বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে বাকশালী চক্র ও তাদের বিদেশি প্রভুদের ক্রিয়ানকে পরিণত করেছিল। তাদের সাথে জোট বেঁধেছিল রক্ষী বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগরতলা মামলার আসামিদের কয়েকজন অফিসার। প্রথমত, আমরা এবং কর্নেল ওসমানী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এ ধরনের আত্মঘাতী এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন সেটা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ক্রমেই যখন বিভিন্ন সেনানিবাসগুলো থেকে সেনা পরিষদের সদস্যরাও একই ধরনের খবর পাঠাতে লাগলো, তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে উঠল। বোঝা যাচ্ছিল সংকট ঘনিয়ে আসছে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে এই ধরনের সর্বনাশা চক্রান্ত থেকে সরে দাঁড়াবার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তাতেও বিশেষ ফল হলো না। ৩৬ জন সেনা অফিসারকে চাকুরি থেকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোনো অঘটন ঘটাবার চক্রান্ত বানচাল করার ক্ষেত্রেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে সিদ্ধান্ত নেওয়া হলো ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়েত এবং তাদের সহযোগীদের অবিলম্বে সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। দেশ এবং জাতিকে দাসত্বের হাত থেকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। অনেক বিচার বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো অসৎ এবং কট্টর বাকশালপন্থী অফিসারদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হবে। সর্বমোট ৩৬ জন অফিসারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ স্বাধীনতার সংগ্রামের সব যোগ্য কমান্ডারদের প্রতি একটা বিশেষ আকর্ষণ এবং আনুগত্য ছিল তাদের অধীনস্থ যোদ্ধাদের। সেই পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে চাকরিচ্যুত করলে সেনাবাহিনীতে একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের চক্রান্তের আসল উদ্দেশ্য সৈনিকদের সামনে তুলে ধরলে ব্যক্তিগত আনুগত্য যাদের আছে তারাও জাতীয় স্বার্থ বিরোধী হীন চক্রান্তকে সমর্থন করবে না। আমাদের তরফ থেকে সিদ্ধান্তের কথাটা জেনারেল জিয়াই জেনারেল ওসমানীকে জানালেন। সব শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না খালেদ এবং সাফায়েত এই ধরনের নেক্কারজনক কাজে লিপ্ত হতে পারে। কিন্তু গোয়েন্দা বিভাগীয় প্রধানরা যখন বিস্তারিত রিপোর্ট তার সামনে পেশ করলেন, তখন অসহায় আক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। বৃহত্তর চক্রান্তের বরে খালেদ চক্র। ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বৃহত্তর চক্রান্ত বরে হিসেবেই শুধুমাত্র ব্যবহৃত হচ্ছিল। গোয়েন্দা রিপোর্ট থেকে বোঝা যাচ্ছিল তাজউদ্দিন আহমদ পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা রিপোর্টগুলো থেকে পরিষ্কার হয়ে উঠেছিল এই চক্রান্তে হাত রয়েছে বাকশালীদের একটি চক্র এবং তাদের সার্বিকভাবে মদত যোগাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। তাদের রিপোর্ট অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে আর্মির মধ্যে কিছু লোকের মাধ্যমে একটা প্রতি বিপ্লবী ঘটনা ঘটিয়ে জাতীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি করে দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ২৫ বছরের আওতায় বাংলাদেশে সরাসরিভাবে হস্তক্ষেপ করে জনাব তাজউদ্দিনের নেতৃত্বে একটি অনুগত সরকার গঠন করে বাংলাদেশকে আবার একটি করদ রাজ্যে পরিণত করা। রিপোর্ট থেকে আরও জানা গেল এই নীল নকশা বাস্তবায়নে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় ও সোভিয়েত ইউনিয়ন দূতাবাস যৌথভাবে অধিক মাত্রায় তৎপর রয়েছে। তাদের পরামর্শে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই সাবেক সংসদ বাকশালী নেতা জনাব রাশেদ মোশাররফ সংশ্লিষ্ট মহল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মধ্যে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন। এই চক্রান্তের সম্পর্কে পরবর্তীকালে জনাব এনায়েতুল্লাহ খানের পত্রিকার সাপ্তাহিক হলিডেতে এক বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়। বাংলাদেশ দ্য আনফিনিশড রিভলিউশন গ্রন্থে জনাব লিপসুজন লিখেছেন, রয়টার সংবাদদাতা জনাব আতিকুল আলমের হাতে ভারতীয় হাই কমিশনার জনাব সমর সেনের কাছে অভ্যুত্থান বিষয়ক জনাব তাজউদ্দিনের স্বহস্তে লিখিত একটি চিঠি পৌঁছেছিল। জনাব জিল্লুর রহমান খান লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ গ্রন্থে লিখেছেন, খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিষয়ে জেলে ৪ নেতা অবহিত ছিলেন। এটা ছিল একটি মুজিবপন্থী পাল্টা অভ্যুত্থান, কারণ ৪ নেতা বীর দর্পে জেল থেকে বের হয়ে এসে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। জেনারেল জিয়া নিজের অজ্ঞাতেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন। ৩৬ জনের মধ্যে মাত্র ২ জন কর্নেল রৌফ এবং কর্নেল মালিকের অব্যাহতি ফাইল সই করিয়ে নিলেন তিনি প্রেসিডেন্টের কাছ থেকে। একই সাথে মুজিব আমলের অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের পুনর্বহালের প্রক্রিয়াতে ত্বরান্বিত করার জন্য জেনারেল জিয়াকে অনুরোধ জানানো হয়। এই কয়েকদিন পরই আমরা আবার চাকুরিতে পুনর্বহাল হই। এতে করে সেনাবাহিনীতে বিপ্লবের সপক্ষ শক্তি বৃদ্ধি পায়। জেনারেল জিয়ার হাতেও এতে করে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে ওঠে। জেনারেল জিয়া অবিলম্বে আমাদের সবাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেন। আমাদের সেনাবাহিনীতে পুনর্বাসনের ফলে ব্রিগেডিয়ার খালেদ ও তার সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসলে তাদের কোনো ষড়যন্ত্রই কার্যকারী করা সম্ভব হবে না। তারা এটাও বুঝতে পারলেন যে তাদের দিন ফুরিয়ে এসেছে, তাই তারা অস্থির হয়ে উঠলেন মরণ কামড় দেওয়ার জন্য। ওই সময়ে একদিন জেনারেল জিয়া প্রেসিডেন্ট মোশতাকের কাছ থেকে কর্নেল রৌফ, শেখ মুজিবের আমলে তার বিশেষ আস্থাভাজন সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান এবং কর্নেল মালিকের চাকরিচ্যুতির ফাইল সই করিয়ে নিয়ে সেনাবাহিনী থেকে তাদের অবসর প্রদানের আদেশ জারি করলেন। ব্যাপারটা জানতে পেরে আমি শঙ্কিত হয়ে পড়লাম। ছুটে গেলাম জেনারেল জিয়ার কাছে। স্যার, এটা আপনি কি করলেন? কথা ছিল ৩৬ জনকে একই সাথে অবসর প্রদান করা হবে, সেটা না করে মাত্র ২ জনকে অবসর প্রদান করে বাকি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিলেন আপনি। এটা কি ঠিক হলো? জবাবে জেনারেল জিয়া আমাকে বললেন, ডোন্ট ওয়ারি, লেট মি মুভ স্টেপ বাই স্টেপ, থিংস উড বি অল রাইট, লেট মি হ্যান্ডেল দ্য অ্যাফেয়ার্স ইন মাই ওন ওয়ে। একটি আশ্চর্যজনক ঘটনা। একটি তরুণ প্রতারক আমার নাম ভাঙিয়ে ফায়দা লুটার চেষ্টা করে। একদিন রাতে ক্যাবিনেট মিটিং শেষ হবার পর মন্ত্রী মহোদয়গণ বঙ্গভবনের করিডোরে বেরিয়ে এসেছেন। হঠাৎ মন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া আমাকে ডেকে একটু নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, ডালিম, তোমার পাঠানো লোকটার কাজটা করে দিয়েছি। কালই পারমিটটা ইস্যু করে দেবার জন্য সেক্রেটারি সাহেবকে অর্ডার দিয়েছি। আমি আকাশ থেকে পড়লাম, চাচা, আমি তো কোনো লোককে পাঠাইনি আপনার কাছে, ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমার জবাবে তিনি একটু বিব্রত হলেন। বললেন, এক যুবক সকালে আমার অফিসে এসে বলল তুমি তাকে পাঠিয়েছ অনুরোধ জানিয়ে তাকে যাতে ৫০ লক্ষ টাকার একটা কাঠের পারমিট দিয়ে দেওয়া হয় যত শীঘ্র সম্ভব। সব শুনে আমি থ হয়ে গেলাম। কি সাংঘাতিক ব্যাপার! আমাকে বেচার চেষ্টা করছে কেউ। লোকটা কে জানার একটা কৌতূহল হলো। বললাম, একটা কাজ করেন চাচা, আগামীকাল লোকটা যখন পারমিটটা নিতে আসবে তখন আপনি আমাকে জানাবেন। আমি আসবো দেখার জন্য লোকটা কে। আপনি আমার পরিচয় দেবেন আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় বলে। বাকিটা ঘটনাস্থলেই দেখবেন কি হয়। পরদিন সকালে যুবক পৌঁছা মাত্র আমি ফোন পেলাম। আমি কয়েকজন আইবির লোক সঙ্গে করে উপস্থিত হলাম মন্ত্রী সাহেবের দফতরে। চেম্বারে ঢুকে দেখি এক কেতাদুরস্ত তরুণ চাচার মুখোমুখি বসে চা খাচ্ছে। আমি সালাম জানিয়ে বসলাম যুবকেরই পাশে। যুবকটি আমার পরিচিত নয়। চাচাকে উদ্দেশ্য করে বললাম, স্যার, আপনি বলেছিলেন আজ আসতে আমার ছোট ভাইয়ের আর্মিতে অফিসার র্যাঙ্কে ভর্তির ব্যাপারে। আপনি বলেছিলেন মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ কেউ আসবে আজ, যার মাধ্যমে কাজটা করিয়ে দেবার চেষ্টা করবেন আপনি। আমার কথার ধরন বুঝে নিয়ে মিনিস্টার সাহেব বললেন, হ্যাঁ, এই ভদ্রলোকই সেই ব্যক্তি। বলেই আমাকে তার দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচয় করিয়ে অনুরোধ জানালেন। ভাই সাহেব, এর ছোট ভাই কমিশনার র্যাঙ্কের জন্য আইএসএসবির অপেক্ষায় আছে। বুঝতেই তো পারেন এদেশে সুপারিশ ছাড়া কিছুই হয় না। আপনি মেজর ডালিম সাহেবের খাস লোক, তাই অনুরোধ জানাচ্ছি ওর কাজটা যদি করে দিতেন তবে খুবই উপকার হতো। কথা শেষ হতেই যুবক বলল, কি যে বলেন মিনিস্টার সাহেব, এ তো খুবই সামান্য একটা কাজ, এর জন্য মেজর ডালিমের প্রয়োজন নেই। জেনারেল জিয়া কিংবা ব্রিগেডিয়ার খালেদকে বলে দিলেই যথেষ্ট। কথা শেষ করে যুবক আমার দিকে ফিরে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল, আমার সাথে দেখা করবেন। আপনার সামনেই জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদকে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দেব। তার সাহস ও আত্মপ্রত্যয় দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। যুবক দিব্যি আরামে বসে সিগারেট টানছিল আর কথা বলছিল। চাচার সাথে চোখাচোখি হলো। দুজনকেই কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত আইবির লোকদের বললাম, লোকটা ধুরন্ধর ঠগ। ভেতরে গিয়ে আপনারা আপনাদের কর্তব্য পালন করুন। তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন। পরে তদন্তে দেখা গিয়েছে যুবকের নাম ঠিকানা সবই ভুয়া। রিপোর্টে ঠিক বোঝা যায়নি সমস্ত ব্যাপারটা একটা ঠকবাজি প্রতারণা ছিল নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। ঘটনাটি হাতে না হাতে ধরা না পড়লে আমার নামে দুর্নীতির অভিযোগ রটানো যেত অবশ্যই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে এই ধরনের প্রতারণার ব্যাপারে সচেতন থাকার জন্য আবেদন জানানো হয়েছিল। আমরাও বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছিলাম, চোখ কান খোলা রেখে চলতে হবে। আবেদুর রহমান অতি কৌশলে ঘুষ দেবার ধৃষ্টতা দেখান। প্রত্যেক ধনী ব্যক্তি মনে করেন যে কোনো জিনিসই টাকায় কেনা যায়। অক্টোবরের শেষাশেষি ঘটল আরও একটি ঘটনা। এক সন্ধ্যায় মেজর শাহরিয়ার রেডিও কন্ট্রোল থেকে জরুরি ফোন করে ডেকে পাঠালো, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ রাতে আবেদুর রহমানকে কাস্টডি থেকে বের করে লন্ডন পাঠাবার বন্দোবস্ত করেছেন প্রেসিডেন্ট। এই বিষয়ে আপনি কিছু জানেন কি? বলল শাহরিয়ার। না তো, এই বিষয়ে আমি কিছু জানি না। স্যার, দুর্নীতির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এভাবে বিনা বিচারে ছেড়ে দেওয়া হলে এই সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে।
লোকজন বলাবলি করবে, আবার সেই পুরনো খেলাই শুরু হলো। টাকা পয়সার লেনদেনের মাধ্যমে দুর্নীতিবাজরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে সরিয়ে নিতে চাচ্ছে। তুমি ঠিকই বলেছ শাহরিয়ার। তোমার খবর যদি সত্যি হয়ে থাকে, তবে কিছুতেই আবিদুর রহমানকে বিদেশে যেতে দেয়া ঠিক হবে না। তুমি পুনরায় তাকে আটক করার ব্যবস্থা করো। তাকে ধরতে হবে এয়ারপোর্ট থেকে, যাতে করে এর পেছনে মূল ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়। অভিযুক্ত কাউকে ছেড়ে দেবার অধিকার কারো নেই। আফটার ইউ গেট হিম, লেট মি নো। ওকে স্যার, আই শ্যাল ডু এভরিথিং দ্যাট ইজ নেসেসারি। টেলিফোন রেখে দিল শাহরিয়ার। মাঝরাতে লন্ডনগামী ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছিল আবিদুর রহমানকে। প্লেনের ভেতর থেকে অফলোড করে ধরে এনেছিল শাহরিয়ার পাঠানো টাস্ক ফোর্স। খবর পেয়ে আমি গিয়ে উপস্থিত হলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। আইজি জনাব নুরুল ইসলাম এবং গ্রেফতারকৃত বিশেষ ব্যক্তিদের ইনচার্জ আইজি জনাব এ চৌধুরীকেও ডেকে আনা হলো, কারণ খবর পাওয়া গিয়েছিল এই ব্যাপারে তাদের হাত রয়েছে। জনাব এ চৌধুরীকে জিজ্ঞাসা করলাম, স্যার, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দায়িত্ব তো আপনিই রয়েছেন, তাই না? জি হ্যাঁ, জবাবে বললেন জনাব চৌধুরী। সেক্ষেত্রে জনাব আবিদুর রহমানকে ছাড়পত্র দিয়ে প্লেনে তুলে দেবার বন্দোবস্ত করলেন কার হুকুমে? আমার অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা ভড়কে গেলেন জনাব চৌধুরী। আমতা আমতা করে বললেন, আইজি সাহেবের হুকুমেই এই ব্যবস্থা করেছিলাম আমি। আইজি সাহেব, আপনি কি করে এই ধরনের হুকুম দিলেন? প্রথমত খেলেন আইজি সাহেব, প্রেসিডেন্টের কথা মতো কাজ করেছি আমি। প্রেসিডেন্ট সাহেব এই ব্যাপারে কোনো লিখিত অর্ডার দিয়েছেন কি? প্রশ্ন করলাম। জি না, টেলিফোনে বলেছিলেন। টেলিফোনের কথা যদি একজন প্রেসিডেন্ট অস্বীকার করেন, তখন আপনার অবস্থা কি হবে আইজি সাহেব? আইনের রক্ষক হয়ে এই ধরনের কাজ করাটা কি ঠিক হয়েছে আপনার? আমার কথায় ভীষণভাবে ঘাবড়ে গেলেন পুলিশের জাতীয় অফিসার জনাব ইসলাম। কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, মেজর সাহেব, উপরওয়ালাদের ইচ্ছা আমাদের মতো জুনিয়রদের জন্য হুকুমেরই সমান। বাহ, বেশ বলেছেন। ঔপনিবেশিক আমলাদের এই বিশেষ গুণটি ভালোই জানা আছে আপনার। কিন্তু বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ। এক্ষেত্রে এমন একটি আইন বিরোধী কাজ করতে এতটুকু বাধলো না আপনার? বাদবেই বা কেন? ঘুণে ধরা ব্যবস্থার শিকার আপনারা, আমরা সবাই। স্বাধীনতার পূর্বকালে ঔপনিবেশিক আমলাতন্ত্র সৃষ্টি করে তৃতীয় বিশ্বের সব দেশেই শোষণ কায়েম রেখেছিল বিদেশি শাসকরা। তথাকথিত স্বাধীনতার লাভের পর সেই আমলাতন্ত্রের অবকাঠামো অটুট রেখে দেশকে লুটছে সাদা চামড়ার জায়গায় জাতীয় ব্রাউন সাহেবেরা। তাদের ওই অপশাসন শোষণে সবসময়ই মদত জুগিয়ে এসেছে ভাগিদার হিসেবে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র। অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের মাঝে জাতীয় সম্পদের ভাগ বাটোয়ারা হয়ে এসেছে সব আমলেই। কিন্তু এই লুটপাটের দায় দায়িত্ব কখনোই বহন করতে হয়নি আমলাতন্ত্রকে। সব দায় বহন করতে হয়েছে শুধু রাজনীতিবিদদেরই। আমলারা হেফাজতে থেকেছেন সবসময় ব্যাক স্টেজ প্লেয়ার হিসেবে, ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেই অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ কিংবা আগস্ট বিপ্লব হয়নি। এই দুটো সংগ্রামই করা হয়েছে জাতীয় পরিসরের সর্বক্ষেত্রে গণমুখী পরিবর্তন আনার জন্য। সেক্ষেত্রে সময়ের দাবিতে আমাদের মন মানসিকতা বদলাতে হবে, তা না হলে সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। আইজি সাহেব, প্রেসিডেন্ট যদি আপনাকে সেই ধরনের কোনো কথা বলেও থাকেন, তখন একজন অভিজ্ঞ অফিসার হিসেবে তো আপনার বলা উচিত ছিল যে কাজটা বেআইনি বিধায় করা ঠিক হবে না, তাই নয় কি? আশা করি আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আবেদুর রহমানকে ধরে আনা হয়েছে, যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আইন সবার জন্যই সমান, কথাটা কাজেও প্রমাণিত হওয়া উচিত, কি বলেন? তাদের সাথে আলাপ শেষ করে জনাব আবেদুর রহমানকে ডাকিয়ে আনা হলো। আমাদের সামনে এসে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করে বলতে লাগলেন, স্যার, আমি জীবনে অনেক অন্যায় কাজ করেছি, যথেষ্ট টাকা পয়সাও অর্জন করেছি অসৎ উপায়ে। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দেন আপনারা। বলেই বিদেশি একটা ব্যাংকের চেকবুক বের করে তাতে তার কয়েকটা ব্ল্যাঙ্ক পাতায় সই করে সেটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন, বিদেশে আমার যা গচ্ছিত আছে তার সবটাই আমি আপনাদের দিয়ে দিতে চাই স্বেচ্ছায়। কি সাংঘাতিক লোক! প্রকারান্তরে ঘুষ দিতে চাচ্ছেন তিনি। উপস্থাপনাটা অতি অভিনব এবং চমৎকার। তার সাথে আর কোনো কথা বলতে রুচিতে বাঁধলো। শাহরিয়ারকে বললাম, আমি চললাম, অনেক রাত হয়ে গেছে। তুমি আবিদুর রহমান সাহেবকে আইজি সাহেবকে হ্যান্ড ওভার করে দাও বলে ফিরে এসেছিলাম। টিপিক্যাল আমলাতান্ত্রিক মন মানসিকতা। পররাষ্ট্র সচিব আমার শ্বশুর মহাশয়ের চাকুরির মেয়াদ বাড়িয়ে দেবার সুপারিশ করে আমাকে খুশি করতে চাইলেন। একদিন পররাষ্ট্র সচিব কাজে এসেছিলেন বঙ্গভবনে। মিলিটারি সেক্রেটারির ঘরে আমাকে দেখেই বলে উঠলেন, এই যে মেজর সাহেব, আপনাকেই খুঁজছি। কেন বলুন তো? জানতে চাইলাম। আপনার শ্বশুর জনাব আই চৌধুরী আমার বিশেষ বন্ধু। তিনি এই মাসে রিটায়ার করছেন। তার মতো একজন অভিজ্ঞ লোকের খুবই প্রয়োজন আমাদের লন্ডন মিশনে।
বিশেষ করে এই সময়ে। তাই ভাবছি প্রেসিডেন্ট সাহেবকে বলে ৩ বছরের একটা এক্সটেনশন করিয়ে দেই, কি বলেন? প্রেসিডেন্টের বিশেষ কারণে যে কোনো অফিসারকেই সর্বাধিক ৩ বছর পর্যন্ত এক্সটেনশন দেবার ক্ষমতা রয়েছে। ধৈর্য সহকারে তার কথা শুনে বললাম, স্যার, আমার শ্বশুর সরকারি চাকুরির নিয়ম অনুযায়ী রিটায়ার করছেন। তাকে এক্সটেনশন দেবার প্রয়োজন আছে কিনা সেটা আপনার ডিপার্টমেন্টাল অ্যাফেয়ার্স, সেটা আপনি ভালো বুঝবেন। সেক্ষেত্রে আমার মতামত কিংবা পরামর্শ নেবার যৌক্তিকতাটা ঠিক বোধগম্য হচ্ছে না। আমার জবাবে সেক্রেটারি সাহেব কেমন যেন একটু দমে গেলেন, কিন্তু ঝানু লোক যেতে যেতে বলে গেলেন, না মানে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আর কি, এছাড়া আর কিছুই নয়। উদ্দেশ্য পরিষ্কার, তিনি আমাকে জানান দিয়ে গেলেন আমার শ্বশুরের এক্সটেনশনটা হচ্ছে তারই উদ্যোগে। তিনি পরে ঠিকই প্রেসিডেন্টের কাছে ফাইলটা পাঠিয়েছিলেন স্ট্রংলি রিকমেন্ডেড করে, তবে আমি সেটা হতে দেইনি প্রেসিডেন্টকে অনুরোধ করে। আমার যুক্তি ছিল সাধারণভাবে সরকারি নীতি যেখানে এক্সটেনশনের বিরুদ্ধে, সেখানে আমার শ্বশুরকে এক্সটেনশন দিলে লোকজন কথা বলার সুযোগ পাবে। তোষামতকারীরা রাষ্ট্রপতিকে খুশি করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। সাধারণভাবে মানব চরিত্র তোষামতের প্রতি দুর্বল হয়ে থাকে। মোসাহেবদের দল মানুষকে আরো দুর্বল করে তুলতে পারে। একদিন দেখি জাতীয় ব্যাংকের গভর্নর জোরে সোরে লবি করে চলছেন নতুন নোট যেটা ছাপাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট মোশতাকের ছবি ছাপানো উচিত। কয়েকজন পদস্থ আমলাও কোরাসে যোগ দিয়ে একই কথা বলে বেড়াচ্ছেন। এক ফাঁকে আমি গভর্নর সাহেবকে কাছে পেয়ে গেলাম। স্যার, অস্থায়ী সরকারের রাষ্ট্রপতির ছবি ছাপানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন কেন? আমার প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে কিছু না বলেই কেটে পড়লেন। এমনইভাবে একদিন শুনতে পারলাম কিছু রাজনৈতিক নেতা এবং কিছু আমলা বিতর্কের ঝড় তুলেছেন। আমাদের কোনো নির্দিষ্ট জাতীয় পোশাক নেই, একটা জাতীয় পোশাক নির্ধারণ করতে হবে, পোশাক যেটাই সব ব্যস্ত হোক না কেন। মোশতাক টুপিকে অবশ্যই জাতীয় পোশাকের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। মুসলমান হিসেবে জাতীয় পোশাকে টুপি থাকতে পারে যুক্তিসঙ্গত কারণে, কিন্তু সেটা মোশতাক টুপি হতেই হবে কোন যুক্তিতে, সেটাই বোধগম্য হচ্ছিল না। তাই একদিন তদবিরকারীদের একজন জাদ্রেল নেতাকে অনুরোধ করেছিলাম যুক্তিটা আমাকে বুঝিয়ে দিতে। তিনি তেমন কোনো ঠোস যুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন। এরপর হঠাৎ করেই এই তদবিরের ভাটা পড়েছিল, যে কোনো কারণেই হোক। সব জায়গাতেই কেমন যেন পচনের দুর্গন্ধ। ধসে পড়েছে চারিত্রিক ও মানবিক মূল্যবোধ। যে কোনো রাষ্ট্রের জন্য সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র হলো মেরুদণ্ড। সেখানে আগা থেকে গোড়া পর্যন্ত পচন ক্যান্সারে পরিণত হয়েছে। সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে জাতীয় পরিষদে। সেখানে শুদ্ধি অভিযান চালিয়ে কতটুকু পরিবর্তন আনা সম্ভব সেটা একটা কঠিন প্রশ্ন ও ভাবনার বিষয়। দ্রুত এই পচন ও অবক্ষয়ের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচানোর অত্যন্ত দুরূহ কাজ। অসম্ভবকে সম্ভব করার প্রক্রিয়া শুরু করার, পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব ঐতিহাসিকভাবেই আজ আমাদের উপর বর্তেছে। এই গুরু দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করে চলেছি আমরা পাহাড় সমান প্রতিবন্ধকতার মুখে। জানি না কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রক্রিয়াকে। এই সমস্ত ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন অভ্যাস মতো ভোর 6টায় ঘুম ভেঙে গেল। প্রাতক্রিয়া সম্পন্ন করে কাপড় পরছিলাম, সেই সময় প্রেসিডেন্টের আর্দালি এসে আমাকে জানালো প্রেসিডেন্ট সাহেব নাস্তার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। তার কামরায় গিয়ে দেখলাম আমাদের প্রায় সবাই সেখানে উপস্থিত। আমি একটা খালি চেয়ারে বসলাম প্রেসিডেন্টের অনুমতি নিয়ে। ভাবছিলাম প্রেসিডেন্ট গত রাতে আবিদুর রহমানের বিষয়ে জিজ্ঞাসা করবেন, কিন্তু সেই বিষয়ের কোনো উল্লেখ না করে হঠাৎ তিনি বলে উঠলেন, বাবা, আমগো মধ্যেই কমিউনিস্ট ক্যাডা ক্যাডা। অপ্রত্যাশিত প্রশ্নটা করেই তিনি আমাদের সবাইকে দেখতে লাগলেন তীক্ষ্ণ জিজ্ঞাসু দৃষ্টিতে। মুখে ছিল তার স্বভাবসিদ্ধ রহস্যময় হাসি। আমাদের কেউই তার প্রশ্নের জবাবে কিছুই বলল না। তিনি আমাদের সবাইকে নিশ্চুপ দেখে আবার বললেন, যারাই কমিউনিস্ট হও না কেন, তোমরা জাইন্না রাইখো আমি সবচেয়ে বড় কমিউনিস্ট। এরপর আর বিশেষ কোনো কথাবার্তা হলো না। নাস্তা শেষে আমরা সবাই বেরিয়ে এলাম। মনে খটকা লাগলো, প্রেসিডেন্ট হঠাৎ করে এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করলেন কেন? তবে কি তিনি বিভিন্ন রাজনৈতিক দল, নেতৃবৃন্দ ও ব্যক্তিদের সাথে আমাদের, বিশেষ করে আমার গোপন যোগাযোগের বিষয়ে কিছু জানতে পেরেছিলেন, নাকি তিনি ইঙ্গিতে আমাদের কাছে নিজেকে প্রগতিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করলেন? কিছুই বুঝতে পারলাম না। তার সেই উক্তি রহস্যবৃত্তই রয়ে গেল আমাদের সবার কাছে। পর্বটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন।